তিন সপ্তাহ ধরে স্বস্তি নেই মাছ বাজারে। জলাশয়ে উৎপাদন কমার দোহায় ব্যবসায়ীদের। বৃষ্টির ধাক্কা সবজি ও পেঁয়াজের দামে। বেগুন, কাঁচামরিচ, মোটামুটি ম্যাক্সিমাম সবজির দামে তুলনামাত্রায় বেশি কিছুটা। আগে নিতাম বেগুন 70 টাকা, ওখানে 100 টাকা। ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সাথে বৈঠক, জানালেন ডক্টর আলী রিয়াজ। 18টি পূর্ণাঙ্গ ও 12টি আংশিক কার্যকর। সরকার এরই মধ্যে 18টি সুপারিশ পূর্ণাঙ্গ রূপে, 12টি সুপারিশ আংশিকভাবে বাস্তবায়ন করেছেন বলে ঐকমত্য কমিশনকে জানিয়েছেন। নির্বাচনকে বিলম্বিত করতে পিআর পদ্ধতির কথা বলছে জামায়াত। অভিযোগ বিএনপি নেতা হাফিজ উদ্দিনের। বললেন, মুক্তিযুদ্ধে জনগণের আত্মদানকে ভুলিয়ে দিতে অপচেষ্টা করছে দলটি। এক বছরে প্রাতিষ্ঠানিক সংস্কারে ব্যর্থ অন্তর্বর্তী সরকার, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অর্থনীতি, বাণিজ্য সহ 12 ক্ষেত্রে সফলতার দাবি নীতি নির্ধারকদের। জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে বন্ধ সিটি স্ক্যান, এমআরআই। দ্বিগুণ খরচে বাইরে পরীক্ষা করাতে হচ্ছে রোগীদের। নিয়মের বেড়াজালে আটকে আছে মেরামত। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি, শাওন দত্ত। বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। যোগানে তেমন টান পড়েনি, কিন্তু উত্তাপ বেড়েছে দামে। পেঁয়াজের মোকাম বেশ চড়া। কয়েকদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 টাকা। শতকের ঘরে বিক্রি হচ্ছে বেশ কিছু সবজি। আর ছুটির দিন এলেই কিছুটা বাড়ে পোলট্রির দাম। এটা এখন রেওয়াজে পরিণত হয়েছে। ডিমের আড়তেও দেখা দিয়েছে অস্থিরতা। ডালের দরও ঊর্ধ্বমুখী। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিতে প্রকৃতির উত্তাপ কমেছে, কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলের টানা বৃষ্টির প্রভাব পড়েছে বাজারে। বেড়েছে নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। বেগুন, করলা, শসা, টমেটোর দাম শতকের ঘর ছাড়িয়েছে। মানভেদে 60 থেকে 80 টাকা কেজির নিচে নেই কোনো সবজি। 250 গ্রাম কাঁচামরিচের জন্য দিতে হবে 50 টাকা। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিতে ফসলের জমি তলিয়ে যাওয়ায় সরবরাহ কমেছে, এমন দাবি বিক্রেতাদের। কিছুদিন আগে কম আসিনি, এখন আবার বাড়ছি। এটা একটা সিন্ডিকেটের মতন, এটা বৃষ্টির কারণে না, সবাই একলি বিক্রি করে। বেগুন, কাঁচামরিচ, মোটামুটি ম্যাক্সিমাম সবজির দামে তুলনামাত্রায় বেশি কিছুটা। দেশি শসার কেজি 120 টাকা কেজি, টমেটোর কেজি 160, গাজর 120 টাকা কেজি। মানে সব কিছু উড়া দুরা দাম বাড়তেছে। প্রতিটা জিনিসে প্রতি কেজিতে আপনার 20 থেকে 30 টাকা বাড়ছে। ক্ষেত জমিতে নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে, মাল খুব কম আসছে। সপ্তাহের অন্যান্য দিনে দাম কিছুটা কম থাকলেও ছুটির দিনে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেশি হাঁকছেন বিক্রেতারা। 170 টাকা কেজি। 300 টাকা কেজিতে অপরিবর্তিত আছে লেয়ারের বাজার। তবে অস্বাভাবিক দাম বেড়েছে সোনালী মুরগির। 1 কেজির জন্য দিতে হবে 340 টাকা। মুরগি, সোনালী মুরগি দীর্ঘদিন ধরে বেশি দাম, এই কিছুদিন যাবত একটু আরো বেশি। এই মুরগি 330-40 টাকা, এত দাম পাবলিক খানা আঙ্গর বেচা কিনি করে গেছে। তারপরে আপনার মুরগি, সোনালী মুরগি পাওয়া যাইতেছে না এখন। চরম অস্বস্তি আছে ডিমের বাজারে। মাত্র 4 দিনের ব্যবধানে ডজনে বেড়েছে 15 থেকে 20 টাকা। দাম বাইরে আমার প্রত্যেকটা কাস্টমারের সাথে ভেজাল হইতেছে। আমি আগে বেচি 120 টাকা, এখন 135, 140 টাকা বিক্রি করতে হইতেছে। দাম বাড়ছে, ডজনে 10 টাকা বাড়ছে। সরবরাহে ঘাটতি নেই, অথচ দুদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। 60 টাকা কেজির পেঁয়াজ এখন কিনতে হচ্ছে 80 টাকা। ডাল কিনতেও গুনতে হবে বাড়তি টাকা। কেজিতে 15 টাকা বেড়ে প্রতি কেজি দেশি মসুরের ডাল বিক্রি হচ্ছে 160 টাকায়। পেঁয়াজের দাম কম ছিল, এই সপ্তাহে পেঁয়াজের দাম বেশি, আপনার আদার দাম বেশি, মসুর ডালের দাম বেশি। এই তিনটা জিনিসের দাম গত সপ্তাহ চেয়ে সপ্তাহের দাম একটু বাড়ছে। আর চড়া দামে অপরিবর্তিত আছে চালের বাজার। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। 3 সপ্তাহ ধরে মাছের দরে চড়া ভাব। বিদেশি আর নদীর তো বটেই, চাষের মাছ কিনতেও হিমশিম অবস্থা মধ্যবিত্তের। ব্যবসায়ীদের যুক্তি, জলাশয়ে উৎপাদন কমে গেছে, আগের মতো আমদানি হচ্ছে না ভারত ও মিয়ানমার থেকে।
একই চিত্র হাওর ও বিল অধ্যুষিত জেলাগুলোতে। আরও জানাচ্ছেন সহকর্মীরা। ছুটির দিনে শখ করে মাছ বাজারে কিছুটা কেনাকাটার করার যে প্রবণতা মানুষের সাধারণত থাকে, গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু সেখানে কিছুটা ভাটা পড়েছে। চাষের মাছ দিয়েই আসলে পুরো দেশের বড় চাহিদা মেটানো হয় এবং ব্যবসায়ীরা বলছে সেই চাষের মাছের যোগানই গত কয়েকদিন ধরে কমে গিয়েছে। বিশেষ করে যেসব জলাশয়ে এই চাষাবাদগুলো হয় সেইখানে নতুন করে মাছ ছাড়া হয়েছে, সেগুলো বড় হতে কিছুটা সময় লাগছে। অর্থাৎ এই যে মাঝের সময়টা, সেই মাঝের সময়টাতে আসলে মাছের যে যোগান এবং তার সাথে যে চাহিদা সেটির মিল করা যাচ্ছে না বলেই বাজারে মাছের দাম বেড়েছে বলে তারা জানিয়েছে। বৃষ্টির কারণে মনে হয় মাছ ধরতে পারে না, কারণ মাছ কম আসে, একটু দাম বেশি, তবে সামনের দিকে মানে মাছের দাম কমে যায়। ভারত এবং মিয়ানমার থেকে আসে সেই মাছের যোগান এখন এই মুহূর্তে কমে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন এবং তারা বলছেন বিদেশি মাছের যোগানে টান পড়ায় এখন দেশি মাছ এবং চাষের মাছের উপর চাপ পড়ছে, যে কারণে দাম কিছুটা বাড়তি। রূপচান্দা মাছ, আইর মাছ, বোয়াল মাছ, বিভিন্ন ধরনের যত মাছ আছে এগুলি মনে করেন বাইরের থেকে না এলে আমাদের দেশে মাছই ভাগে পড়বে। হাওর অঞ্চলের মাছের খবর জানতে চলে যাচ্ছি নেত্রকোনায় আমাদের সহকর্মী কামাল হোসাইনের কাছে। ধন্যবাদ তহিদ। নেত্রকোনার হাওর অঞ্চলের যে মাছগুলো একসময় বাজারে পাওয়া যেত, এই মাছগুলোর একেবারেই যোগান কমে গেছে। ব্যবসায়ীরা বলছেন যে মাছগুলো চায়না জাল দিয়ে ধরার কারণে কিন্তু মাছের যোগান কমে গেছে। মাছগুলো শিকারের কারণে এখন আর চাহিদা মতো মাছ পাওয়া যাচ্ছে না। আগে যে হাওরের মাছ ছিল অনেক কম আসে, দাম মাছের হাওরের পানি বাইরে না, দাম বাইরে গেছে। পানি বাড়তি হওয়াতে অনেক জায়গায় মাছ চিত্রণ হয়ে গেছে, এখন পুকুরে মাছে আসতেছে বেশিরভাগ। যে মাছগুলো বাজারে সরবরাহ করা হয় সেই মাছগুলো স্থানীয়ভাবে চাষ করা চাষের মাছ, এবং এই মাছগুলো 300 থেকে 400 এবং 800 টাকা কেজি পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। পানি মাছের জন্য বিখ্যাত ছিল একটা সময়, এখন এটা বিলুপ্তর পথে, শুধু পুকুরের মাছই পাওয়া যাচ্ছে বাজারে, তাও দাম চড়া। এখন আমরা চলে যাব সিরাজগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিরাজগঞ্জের বৃহত্তর রয়েছেন চলন বিল। এই চলন বিলে কিন্তু একসময় প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত। কৃষি কাজে যে সমস্ত কীটনাশক ব্যবহার করে সেই কীটনাশকের কারণে কিন্তু চলন বিলে মাছ ধীরে ধীরে কমে যাচ্ছে, একই সাথে চলন বিলে পানিও কমে গেছে, যে কারণে কিন্তু সেই আগের মতো মাছগুলো পাওয়া যায় না তেমন একটা। যাওবান কিছু পাওয়া যায় সেগুলো রাজধানী সহ বিভিন্ন বড় বড় শহরে চলে যায়। গরিব মানুষ আমাদের জন্য মনে করেন যে ক্রয় ক্ষমতা একটু বাইরে, সোর্স অফ ইনকামও কম, সেই হিসাবে আমরা খুবই অসুবিধায় আছি। চাষ করা যে মাছ সেই মাছের উপর নির্ভর করতে হয়। অন্যদিকে যমুনা নদীতে আছে, সেই যমুনা নদীতে কিন্তু বৃহত্তর যমুনা নদীতে অনেক ধরনের মাছ পাওয়া যায়, সেই ধরনের মাছ কিন্তু অনেক দামও কিন্তু এখন অনেকটা বেশি। মাছের আমদানি কমে গেছে এবং পোনাগুলা মারা নেট জাল দিয়ে পোনাগুলা মারা শেষ করে দিয়েছে। একবারেই নাই, যমুনায় মাছ নাই, পানিও নাই, যমুনায় মাছও নাই। এই ছিল আমার কাছে উত্তরবঙ্গের মাছের বাজারের সর্বশেষ খবর। ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সাথে বৈঠক করবে কমিশন, জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। আলী রিয়াজ বলেন, আশা করা যায় যে এই প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যেই একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। সরকার এরই মধ্যে 18টি সুপারিশ পূর্ণাঙ্গরূপে, 12টি সুপারিশ আংশিকভাবে বাস্তবায়ন করেছেন বলে ঐকমত্য কমিশনকে জানিয়েছেন। এছাড়া এখন 92টি সুপারিশ বাস্তবায়নাধীন রয়েছে। স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। দর্শক, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় এই মুহূর্তে পুলিশ ব্রিফিং করছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নানাভাবে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধে জনগণের আত্মদানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে।
নির্বাচনকে বিলম্বিত করতে পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছে। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝেন না। বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি। জামায়াতে ইসলামীর নানা কথা শুনে জনগণ অবাক হচ্ছে বলেও মন্তব্য করেন হাফিজউদ্দিন। আসছে জাতীয় নির্বাচন নিয়ে বলেন, 1 বছরেও ন্যূনতম সংস্কার না হওয়া এই পুলিশ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা আছে। ভারতে বসে শেখ হাসিনা নির্বাচনের আগে দেশ অস্থিতিশীল করতে নানা কূটচালের পরিকল্পনা করেছে জানিয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলেন। পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার করা হয় নাই এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। 1 বছরে কতটা সফল ও ব্যর্থ গণ অভ্যুত্থানের অন্তর্বর্তী সরকার? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আইনের শাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মব সন্ত্রাস প্রতিরোধ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে অনেকটা ব্যর্থ সরকার। তবে সরকারের নীতি নির্ধারকদের এক্ষেত্রে ভিন্ন মত। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলছেন, ধ্বংসপ্রাপ্ত ও ভঙ্গুর অবস্থা থেকে দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছে সরকার। গণতান্ত্রিক রূপান্তরের ভিত্তি গড়ে দেওয়ার পাশাপাশি সফলতা এসেছে অর্থনীতি, বাণিজ্য সহ 12 ক্ষেত্রে। আলমগীর স্বপনের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। প্রত্যাশার পাহাড় নিয়ে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সেই প্রত্যাশা সরকারের 1 বছরে কতটা পূরণ হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শিক্ষাবিদ, গবেষক ও আইনজ্ঞরা বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মব সন্ত্রাস ঠেকাতে সরকার অনেকটা ব্যর্থ হয়েছে। বিভাজন বেড়েছে সমাজে, প্রশ্ন তুলেছেন বিচার ও সংস্কারের গতি নিয়েও। মব সন্ত্রাস যেগুলি হচ্ছিল বিভিন্ন জায়গায়, সংখ্যালঘু জাতিসত্তার মানুষ, সংখ্যালঘু ধর্মাবলম্বী মানুষ, সংখ্যালঘু তারপরে নারী, এদের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে, এগুলির বিরুদ্ধে সরকারের যথেষ্ট শক্ত কণ্ঠ ছিল না। সরকারের মধ্যে থেকে কেউ এটাকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করেছে। পুলিশও গত 15 বছর আইন অনুযায়ী তো চলে নাই, তো এখনও আইন অনুযায়ী চলছে না। আর ফলে এই যে এখন আমরা জামিন বাণিজ্য বা এই যে এইসব মামলায় নাম দিয়েছি, টাকা দিলে নাম তুলে নিব, এগুলিতে আমরা অহরহ দেখছি। আইন শৃঙ্খলা বা নিরাপত্তা নিশ্চিত হয়নি বলেই আমরা দেখতে পাচ্ছি যে একদল মানুষ যারা সংক্ষুব্ধ হচ্ছেন কোনো একটা কারণে আপনার উপরে, তো তারা গিয়ে নিজেরাই কমপ্লেন করছেন, নিজেরাই অভিযোগকারী, নিজেরাই তদন্তকারী, নিজেরাই বিচারকে এক্সিকিউট করে ফেলছেন। অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়েও সরকারের সমালোচনা করেছেন তারা। অর্থনৈতিকভাবে যে সমস্ত তৎপরতা আগে চলতো সেগুলি চলছে। বৃহৎ ব্যবসায়ী তারা আবার নিজেরা নানা রকম ভাবে ঘুষ টুস দিয়ে আবার নিজেরা টিকে থাকার চেষ্টা করছে। ঋণ খেলাপির পরিমাণটা বেড়েছে এর মধ্যে। মানুষের বেকারত্ব, খেতে পাওয়া না পাওয়া, শিক্ষা, স্বাস্থ্য এইগুলি সম্পর্কে কোনো কথাই বলা হয়নি। মজুরির ব্যাপারে কোনো কথা বলা হয়নি। তবে মেয়াদ ও কার্যক্রম বিবেচনা করলে এসব ক্ষেত্রে ব্যর্থতা স্বীকার করতে নারাজ সরকারের নীতি নির্ধারকরা। বলছেন, শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, গণতান্ত্রিক সংস্কার ও জুলাই সনদসহ 12 ক্ষেত্রে অর্জন রয়েছে সরকারের। প্রশাসনের সাথে সাধারণ মানুষের এরকম দ্বন্দ্বের অবস্থান তৈরি হয়, তারপরে পট পরিবর্তন হয়, তখন কিন্তু এটা টিক মেরে আইন শৃঙ্খলা পরিস্থিতি হ্যাঁ না বলার আপনার কোনো সুযোগ থাকে না। আগে যেভাবে করে মব জাস্টিসের মাত্রা ছিল সেটা কিন্তু অনেকটা কমে এসছে, অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে। এখানে মানুষ স্বচ্ছন্দে কথা বলতে পারছে, সকল সমালোচনা করতে পারছে, সকল বক্তব্য রাখতে পারছে। একটা ভঙ্গুর অবস্থা থেকে আপনার স্বপ্নের অবস্থায় নিয়ে যাওয়া, এটা একটা যাত্রার ব্যাপার। এটা 1 বছর কিংবা 6 মাস কিংবা 1.5 বছরের ব্যাপার না। অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে সমালোচনার জবাবে সৈয়দা রেজওয়ানা তুলে ধরেছেন সরকারের কার্যকর নানা পদক্ষেপ। জানান, এই সময়ে মূল্যস্ফীতি 14 থেকে কমে 8.48% নেমেছে। প্রবাসী আয় হয়েছে রেকর্ড $30.33। রপ্তানি বেড়েছে 9 ভাগ। আমাদের ইনফ্লেশন আরও নেমে আসতেছে। আপনি মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে দ্রব্যমূল্য
রাখবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছি। বিনিয়োগ 1-1.5 বছরের ব্যাপার না, তারপরেও প্রচুর পরিমাণে রেমিটেন্স আসার অর্থ হচ্ছে সরকারের উপর জনগণের একটা আস্থা থাকা। সৈয়দা রিজওয়ানা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সরকারকে সফলতা ব্যর্থতার সাধারণ ব্যারোমিটার দিয়ে মাপার সুযোগ নেই। নতুন বাংলাদেশের ভিত্তি গড়তে চেষ্টার কোনো কমতি নেই সরকারের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পাশাপাশি আগামী সব সরকারকে গণ অভ্যুত্থানে শহীদদের কথা মনে রাখতে হবে। তাদের কারণেই দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে চট্টগ্রামের পাঁচলা এসে জুলাই স্মৃতি উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান পরিদর্শন করেন শিল্প উপদেষ্টা। তিনি বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অধিকাংশ শহীদ পরিবার সহায়তা পেয়েছে, পাশাপাশি সরকারি ভাতাও পাচ্ছে। মুক্তিযুদ্ধ সংস্কৃতি উপদেষ্টার সাথে সমন্বয় করে দ্রুতই চট্টগ্রামে স্মৃতিস্তম্ভ নির্মাণের কথাও জানান আদিলুর রহমান খান। তাদেরকে সারা জীবন আমাদের মনে রাখতে হবে। তাদের যে অবদান, তাদের এই অবদানের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। তো এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই, এবং এটা আমরা তো বটেই, এরপরে যেই সরকারগুলো আসবে তাদেরও মনে রাখতে হবে। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে বন্ধ সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষা। ভর্তি থাকা গুরুতর রোগীদেরও পরীক্ষার জন্য যেতে হচ্ছে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। গুনতে হচ্ছে 2 থেকে 3 গুণ অর্থ। চিঠি চালাচালি আর সরকারি নিয়মের বেড়াজালে আটকে আছে যন্ত্রের মেরামত। গত বছর ক্যান্সার ধরা পড়ে লক্ষ্মী রানী দাসের। এসেছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে। সিটি স্ক্যান করাতে গিয়ে শোনেন মেশিন বন্ধ। অ্যাম্বুলেন্স ভাড়া করে বাইরের বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে নিতে হয় সেই সেবা। অপারেশন হয়েছে, এখনো বমি করতেছে, ব্যথা হচ্ছে, আমাদের নিয়ে যেতে কষ্ট হচ্ছে। অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে, তাও অনেক কষ্ট হয়েছে। মনে হচ্ছে যে আমরা ওইখানে হচ্ছে যে সিটি স্ক্যান করছে, ওইখান থেকে সব বাদবাকি সব রিপোর্ট করছে ওইখানে। যেহেতু এখানে নাই, আমাদের অনেক ভোগান্তি। রাস্তাঘাটে একটা অপারেশনের রোগী নিয়ে যাওয়া, অনেক সময় অনেক কিছু হয়ে যাইতো। শাহানা বেগমেরও ক্যান্সার, ভর্তি 5 দিন ধরে। মানুষের দেয়া 20,000 টাকা নিয়ে সিলেট থেকে এসেছেন তিনি। বেসরকারি প্রতিষ্ঠানে সিটি স্ক্যান করাতে গিয়েই সেই টাকা প্রায় শেষ। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে এই 2 রোগীর মতো অবস্থা অনেক রোগীর। 20,000 টাকা আনছিলাম, অনেক টাকা টোকা নাই, আর আমাদের চিকিৎসা করবো, সিট ভাড়া দিব, হেঁটো নাই। এখানে সার্ভিসটুকু থাকলে আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা করাতে পারতাম, এবং চিকিৎসা ব্যয়বহুল, ব্যয়টা আমাদের জন্য কম হতো। এখানে বলে যন্ত্র নষ্ট আছে, বা বাইরে করতে হবে, মা ডাক্তারে বললো আর কি। আমরা আর কি বাইরে গেলাম, বাইরের থেকে এই রিপোর্টগুলো নিয়ে আসেন, পরীক্ষাগুলো করে নিয়ে আসেন, এগুলো বলতেছে। এগুলো করতে করতে আমরা ওই রোগীর চিকিৎসাগুলো আর করতে পারি না। মেশিনটা বন্ধ, সিটি স্ক্যান করেছি বাইরে জন্য খরচ হয়েছে আমাদের 14,000 টাকা। 2018 সালে 7 কোটি টাকায় কেনা হয় সিটি স্ক্যানের অত্যাধুনিক এই মেশিন। 4,000 টাকায় করা যেত পরীক্ষা, এখন তা বিকল হয়ে পড়ে আছে। সরকারি যন্ত্রপাতি নষ্ট হলে তা মেরামতের জন্য সরকারি একটি প্রতিষ্ঠান আছে, নাম নিমিউ। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট থেকে এই প্রতিষ্ঠানের দূরত্ব মাত্র 1 মিনিটের পায়ে হাঁটার পথ। এত কাছে হওয়ার পরও এই গুরুত্বপূর্ণ যন্ত্রটি বিকল হয়ে পড়ে আছে 1 বছরের বেশি সময় ধরে। এর মধ্যে চিঠি চালাচালি হয়েছে 8 থেকে 10 বার। তার মানে কি কর্তৃপক্ষের অবহেলা, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে এর পেছনে? সিটি স্ক্যানের মেশিন থেকে মাসে রাজস্ব আদায় হতো 16 থেকে 20 লাখ টাকা, অথচ এর চেয়েও কম টাকায় এটি মেরামত করা সম্ভব। এছাড়া চীনের দেয়া উপহারের এমআরআই মেশিনও নষ্ট হয়ে পড়ে আছে 5 বছর ধরে। আমাদের 3টা বড় মেশিন কিনা হবে, একটা লিনিয়ার অ্যাক্সিলারেটর, একটা সিটি স্ক্যান, একটা এমআরআই। 3টা মেশিন কেনার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং কাজ শুরু করছে। পার্শ্ববর্তী যে হাসপাতালগুলো আছে, সরকারি হাসপাতাল, যেমন বক্ষব্যাধি হাসপাতাল আছে, গ্যাস্ট্রিক লিভার হাসপাতাল আছে, এছাড়া নিউরো সায়েন্স হাসপাতাল, সব জায়গায় চালু আছে, ওখানে পাঠিয়ে দিই। তারপর কিছু রোগী বাইরেতেও করেন। ক্যান্সার চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ অংশ এমআরআই ও সিটি স্ক্যান। ক্যান্সার শনাক্ত ও কোষের বিস্তার দেখা হয় এই পরীক্ষার মাধ্যমে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। আগামী 24 ঘন্টায় ঢাকা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সন্ধ্যার পর বৃষ্টিপাত শুরু হলেও রাতে এই বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সকাল থেকে দেশের উত্তরাঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হবার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। সেক্ষেত্রে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসার সম্ভাবনা রয়েছে।
আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে খুলনা, বরিশাল এবং চিটাগাং বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় অজ্ঞাতনামা 20 থেকে 25 জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের বড় ভাই। সকালে বাসন থানায় এই মামলা করা হয়। এখনো কাউকে ধরতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী, তবে পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার রাত 8টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের সাংবাদিক তুহিনকে। পুলিশ বলছে প্রাথমিক তদন্তে জানা গেছে শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামের এক ব্যক্তি। এই সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। বিষয়টি টের পেয়ে তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে হামলাকারীরা। এ সময় নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানান তুহিন। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা। এদিকে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সকালে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন হয়। অংশ নেন জেলার প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গাজীপুর ঈদগাহ মাঠে বাদ-জুমা তুহিনের প্রথম জানাজা শেষে বিকালে ফুলবাড়িয়ার ভাটিপাড়ায় নিজ গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা হবার কথা রয়েছে। গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে 3টি ব্যাগ ভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পুরুষের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় সকালে কয়েকজন পথশিশু ব্যাগগুলো দেখে স্থানীয়দের ডাক দেয়। সেগুলো খুলে ভেতরে মরদেহের খণ্ডিত অংশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে গিয়ে 3টি পৃথক ব্যাগে মরদেহের টুকরো উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা 2-3 দিন আগে হত্যার পর মরদেহটি কয়েক টুকরো করে ফেলে যাওয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যার ঘটনা তদন্ত করছে পুলিশ। এখানে রক্ত বিয়ে মোড়ানো একটা ব্যাগের ভিতরে, পরে সংবাদ দিল জনগণ, এসে দেখি উৎসুক জনতা। তারপরে আমি এটা এখানে দেখলাম যে ব্যাগ অবস্থায়। সিলেটে ছিনতাইয়ের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে যুবককে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর কিন ব্রিজ এলাকায় এই ঘটনা হয়। নিহতের নাম ডালিম আহমেদ। পুলিশ জানায় গতরাতে ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে জড়ায় ছিনতাইকারী চক্র। এ সময় ডালিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় চক্রের বাকিরা। পরে স্থানীয়রা আহত অবস্থায় ডালিমকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় সকালে রজব নামে একজনকে আটক করে পুলিশ। মৌলভীবাজার শহরে ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান হত্যার ঘটনায় এখনো কেউ আটক হয়নি। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে সেই সম্পর্কেও নিশ্চিত নয় পুলিশ। স্বজনরা জানায় বৃহস্পতিবার রাত 7:30টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান এফ রহমান ট্রেডিংয়ে ফয়জুর রহমান একাই ছিলেন। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নেওয়া হয় সদর হাসপাতালে, পরে পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা ফয়জুর রহমানকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে রাতে বিক্ষোভ করেন স্থানীয় ব্যবসায়ীরা। নওগাঁ সীমান্তে আবারও শিশুসহ 18 জনকে পোষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে ধামইরহাট ও সাপাহার সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে। স্থানীয়রা জানায় ধামইরহাটে কালুপাড়া এলাকায় সীমান্ত পিলার 271/1 হতে আনুমানিক 50 গজ দূরে সাতানা গ্রামে বিএসএফ এর পোষিন করা 14 জনকে হেফাজতে নেয় বিজিবি। অন্যদিকে সাপাহার বামুনপাড়া সীমান্তে 2 শিশু ও 2 নারীকে পোষিন করা হয়। পরে 18 জনকে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচি পালনের কারণে ব্যবসায়ীদের কাছে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি জানতে চেয়েছে সরকার। বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে এই নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবিসিসিআইকে চিঠি দেওয়া হয়েছে। এরপর সব ব্যবসায়ীকে চেম্বার ও সমিতিকে তথ্য জানানোর জন্য আলাদা করে চিঠি দিয়েছে এবিসিসিআই। এনপিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনায় 2টি বিভাগ করার অধ্যাদেশ বাতিলের জন্য গত মে-জুন মাসে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচি পালন করেছেন।
এর ফলে শিল্প বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, বন্দর, আমদানি রপ্তানি, উৎপাদন, সেবা খাত, লজিস্টিক ও সাপ্লাই চেইন কার্যক্রম বিঘ্নিত হয়। বিশেষ করে আমদানিকারকদের শিল্পের কাঁচামাল, উপকরণ এবং তৈরি পণ্য বন্দর থেকে খালাস করতে পারেনি। রপ্তানিকারকেরা সময়মতো রপ্তানি করতে পারেননি, এতে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে। গত মাসে আন্দোলনে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিরূপণে সরকার একটি কমিটি গঠন করে। গতকাল সকাল 10:01 পর থেকে বাংলাদেশের রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর হয়েছে। এই সময়ের পর রপ্তানি পণ্যের যেসব কন্টেইনার জাহাজে বোঝাই করা হয়েছে সেসব পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক দিতে হবে। এদিকে পাল্টা শুল্ক এড়িয়ে গত 6 দিনে অর্থাৎ 1 থেকে 6 আগস্টে প্রায় 14 কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। সারা দেশের 576টি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে এসব পোশাক রপ্তানি করেছে। অবশ্য পাল্টা শুল্ক এড়াতে গত মাসেও যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে। এনবিআর-এর হিসেবে গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাঠানো পণ্যের রপ্তানি মূল্য ছিল প্রায় 80 কোটি ডলার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 2 এপ্রিল বিভিন্ন দেশ থেকে আমদানি পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। তবে দফায় দফায় পাল্টা শুল্ক হার পরিবর্তন করে 7 আগস্ট থেকে কার্যকর করার কথা জানানো হয়। সেই অনুযায়ী গতকাল রপ্তানিকারক দেশের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রগামী যেসব কন্টেইনার বোঝাই হবে সেগুলোর উপর পাল্টা শুল্ক কার্যকর হবে। ভারতের উত্তরাখণ্ডের ভয়াবহ বন্যার জন্য গবেষকরা দায়ী করছেন ক্লাউড বার্স্টকে। এই মেঘের বিস্ফোরণের ফলে অল্প সময়ে অতি ভারী বৃষ্টি হয়। নদী বা পাহাড়ি এলাকায় এই ধরনের ক্লাউড বার্স্ট হলে ভারী বৃষ্টির কারণে দেখা যায় আকস্মিক বন্যা এবং ভূমিধ্বস। হিমালয় অঞ্চলে এই প্রকোপ সবচেয়ে বেশি বলেও জানান গবেষকরা। ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালি গ্রামের এই আকস্মিক বন্যা আলোড়ন তোলে বিশ্বজুড়ে। পূর্ণ শক্তিতে ধেয়ে আসা পানির তোড়ে চোখের পলকে ভেসে যায় দুই পাশের বিস্তীর্ণ এলাকা। এরপর থেকে আলোচনা চলছে কেন হঠাৎ করে এই ভয়ঙ্কর রূপ নিল ক্ষীরগঙ্গা নদী। গবেষকরা বলছেন এর পেছনে দায়ী মূলত ক্লাউড বার্স্ট বা মেঘের বিস্ফোরণ। প্রশ্ন উঠেছে ক্লাউড বার্স্ট বা মেঘের বিস্ফোরণ আসলে কি এবং কেন এটি হয়। গবেষকরা বলছেন গরম বাতাস ঠান্ডা বাতাসের সংস্পর্শ এলে ঘন মেঘের সৃষ্টি হয়। গরম বাতাস ওপরের দিকে উঠতে থাকার কারণে মেঘে সঞ্চিত পানির কণা বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারে না। মেঘ নিচু অঞ্চল থেকে উচ্চ ভূখণ্ডের দিকে উঠতে থাকে। উচ্চতা বাড়ার সাথে সাথে আর্দ্রতা পাল্লা দিয়ে বাড়তে থাকে এবং মেঘ তৈরি হয়। ছোট অঞ্চলে বেশি পরিমাণে মেঘ ঘনীভূত হলে ব্যাপক বৃষ্টিপাত হয়, যাকে ক্লাউড বার্স্ট বলে। মেঘের বিস্ফোরণ থেকে এই অতিবৃষ্টি হয়। এক্ষেত্রে খুব অল্প সময়ে অনেক বেশি পরিমাণ বৃষ্টি হতে থাকে। পাহাড়ি এলাকায় স্বল্প সময়ে যে বৃষ্টি হয় তাতেই আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। বিজ্ঞানীরা বলছেন নদী বেষ্টিত এলাকা যার আয়তন 10 কিলোমিটারের কম এমন স্থানে যখন 1 ঘন্টায় 10 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হয় তখন পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। দেখা দেয় আকস্মিক বন্যা এবং ভূমিধস। এ ধরনের ক্লাউড বাস্টের পূর্বাভাসও দেয়া যায় না। হিমালয় অঞ্চলে এ ধরনের মেঘের বিস্ফোরণের শঙ্কা রয়েছে বলেও জানান গবেষকরা। তাপমাত্রার অসঙ্গতি এবং জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের ঝুঁকি বাড়ছে বলেও জানান তারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।